ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো তোমাদের আলোচনা করব ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। এখানে তোমাদের দেখো শুরু করতে চলেছি রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে। রাদারফোর্ড পরমাণু মডেল দেখো, এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেলটা আমাদের দিয়েছিলেন, এটাই আমাদের পরমাণুর গঠন সম্পর্কে প্রাথমিক এবং সুস্পষ্ট ধারণা ছিল। এর আগে আমরা দেখেছি ইলেকট্রন প্রোটন নিউটন আবিষ্কার হয়নি। ইলেকট্রন প্রোটন আবিষ্কারের পরে বিজ্ঞানী থমসন যে মডেলটা দিয়েছিল, যে পরমাণু হচ্ছে একটা পজিটিভ চার্জযুক্ত গোলক যার সমস্ত জায়গায় ভর এবং পজিটিভ আধান ছড়িয়ে থাকে। সেই জায়গাটার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা সৃষ্টি হলো এবং সেই সমস্যাটা কি প্রথম লক্ষ্য করলেন রাদারফোর্ড আলফা কণা নিয়ে বিভিন্ন কাজ করছিলেন তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে তার ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো যে পরমাণুর মধ্যে দিয়ে বেশিরভাগ আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটা লক্ষ্য করার পর রাদারফোর্ড তার একটা বিস্ময়কর এক্সপেরিমেন্ট করলেন, যেটাকে আমরা আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলে জানি বা আলফা কণা বিচ্ছুরণ এক্সপেরিমেন্ট বলে জানি। সেই এক্সপেরিমেন্ট বা সেই পরীক্ষার উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে তার পরমাণুর মডেলটি দেন। প্রথম দেখো, আগে আমরা দেখে নেবো এর ক্ষেত্রে রাদারফোর্ড মডেল দেওয়ার আগে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণাটা কি দেখো, আলফা হচ্ছে কি হিলিয়াম আয়ন অর্থাৎ হিলিয়াম 2+, যার ক্ষেত্রে দেখো প্রোটন আছে কটা, দুটো, নিউটন আছে কটা, দুটো, অর্থাৎ ভর কত তোমার কি আছে, ভর হচ্ছে 4 একক। 4 একক ভরযুক্ত। চার্জ কত দেখো, যেহেতু 2+, তাহলে চার্জ হচ্ছে +2, অর্থাৎ 4 একক ভরযুক্ত +2 চার্জ যুক্ত একটা কণা, যেটা আলফা কণা। তিনি কি করলেন, তিনি একটা সোনার পাতকে, খুব পাতলা সোনার পাত ধরে নিচ্ছি, এরকম একটা পাতলা সোনার পাত, তার মধ্যে কি করলেন, আলফা কণা চালনা করলেন। কিসে, একটা তেজস্ক্রিয় উৎস থেকে, ভালো করে খেয়াল করবে, তেজস্ক্রিয় উৎস থেকে একটা আলফা কণা চালনা করলেন। তেজস্ক্রিয় উৎসটা কি লেডের বিসমাথের একটা আইসোটোপ, অর্থাৎ কি আছে বিসমাথ 214। এই আইসোটোপটা নিয়ে তোমার কি আছে, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা চালনা করলেন একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে, এবং এদিকে কি করলেন, একটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়ে একটা পর্দা রাখলেন। কি হচ্ছে জিঙ্ক সালফাইড, ZnS, জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়ে একটা পর্দা। এই প্রলেপ দেওয়া পর্দাটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে, কারণ এখানে এইটাই কেন ব্যবহার করলেন, এইটা ব্যবহার করার কারণটা হচ্ছে এই জিঙ্ক সালফাইডের মধ্যে এই আলফা কণা গিয়ে আঘাত করলে একটা আলোর স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, আলোর 6টা সৃষ্টি হয়। হয়েছে, ভালো করে দেখো তিনি কি লক্ষ্য করলেন, যে এখান দিয়ে যখন আলফা কণাগুলো যাচ্ছে, তিনি লক্ষ্য করলেন 3 ধরনের ঘটনা। যে ম্যাক্সিমাম আলফা কণা কি হচ্ছে, এখানে এই পরমাণুকে বা সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে, এইরূপ ভেদ করে চলে যাচ্ছে। অল্প কিছু পরিমাণে আলফা কণা কি হচ্ছে, অল্প কিছু পরিমাণে আলফা কণা সামান্য কোণে বেঁকে যাচ্ছে, সামান্য কোণে বেঁকে যাচ্ছে। তার থেকেও কিছু সংখ্যক আলফা কণা কি হচ্ছে, 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে। তাহলে দেখো, এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই যে সম্পূর্ণ পরীক্ষাটা তিনি একটা বায়ুশূন্য পাত্রের মধ্যে করেছিলেন। এটাও শর্ট কোশ্চেন আসে কখনো, যে বায়ুশূন্য পাত্রের মধ্যে কেন করেছিলেন। কারণ দেখো, এখানে যদি বায়ুর কণা থাকে, তাহলে বায়ুর কণা কি করবে, বায়ুর কণার সঙ্গে আঘাতের ফলে আলফা কণার গতিবেগের পরিবর্তন হতে পারে, সেই জন্য তিনি বায়ুশূন্য পাত্রের মধ্যে করেছিলেন। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে তিনি 3টে অবজারভেশন কি কি পেলেন। প্রথম আসছি দেখো, অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়। হয়েছে, এই একটা অবজারভেশন পেলেন। দ্বিতীয় অবজারভেশন আরেকটা পেল, কি হচ্ছে দ্বিতীয় অবজারভেশন,
আমি ছাড় রাখছি এই কারণে, কারণ প্রতিটা অবজারভেশন থেকেই তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন। দ্বিতীয় অবজারভেশন দেখো, অল্প কিছু আলফা কণা, অল্প কিছু আলফা কণা কি হচ্ছে, আচ্ছা এটা মুছে দিলাম, হ্যাঁ, সামান্য কোণে বেঁকে যায়, সামান্য কোণে বেঁকে যায়। এই হচ্ছে দ্বিতীয় তার পর্যবেক্ষণ। তৃতীয় পর্যবেক্ষণ দেখো, খুব খুব সামান্য সংখ্যক আলফা কণা, অর্থাৎ বলছে প্রায় 20,000-এর মধ্যে একটি, অর্থাৎ খুব সামান্য, খুব সামান্য আর সংখ্যক আলফা কণা কি হচ্ছে 90 ডিগ্রি বা তার বেশি কোণে, বা আমরা লিখতে পারি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে, আমাদের বোঝার সুবিধার জন্য 90 ডিগ্রি বা 100 থেকে 180 ডিগ্রি কোণে বেঁকে যায়। হয়েছে? তাহলে এই তিনটে অবজারভেশন ভালো করে বোঝো। বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে তাহলে বেশিরভাগ আলফা কণা যখন সোজা বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে তিনি সিদ্ধান্ত এলেন কি হচ্ছে, যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, তাই আলফা কণা বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা কি হচ্ছে, ফাঁকা। ঠিক আছে, এইটা হলো প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্তটা দেখো, দ্বিতীয় পর্যবেক্ষণটা দেখো, অল্প কিছু আলফা কণা সামান্য কোণে বেঁকে যায়। ভালো করে দেখো, সামান্য কোণে বেঁকে যাচ্ছে। কেন সামান্য কোণে বেঁকে যাচ্ছে বলছে, দেখো এই যে কিছু সংখ্যক আলফা কণা কি হচ্ছে সামান্য কোণে বেঁকে যাচ্ছে, কিসের জন্য? তাহলে এখানে বলতে পারি এদেরকে কেউ এখানে বিকর্ষণ করেছে, তাই বেঁকে গেছে। ভালো করে ব্যাপারটা বোঝো, আলফা কণা আসছিল, সে কিছু কোণে বেঁকে গেল। কেন বেঁকলো? নিশ্চয়ই এখানে এমন কিছু পদার্থ আছে বা এমন কোনো কণা আছে যে আলফা কণাকে বিকর্ষণ করেছে। এখন দেখো, আলফা কণা কি? পজিটিভ চার্জ। একে বিকর্ষণ কে করতে পারে? নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জযুক্ত কণা। তাহলে সেখান থেকে কি বলতে পারি, যে পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র জায়গায় পজিটিভ চার্জযুক্ত কণা আছে। তাহলে দ্বিতীয় পর্যবেক্ষণ থেকে কি বলা যায়, পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র স্থানে, অর্থাৎ খুব ক্ষুদ্র স্থানে কি আছে, পজিটিভ আধানযুক্ত কণা আছে। ঠিক আছে, পজিটিভ আধানযুক্ত কণা আছে। তৃতীয় পর্যবেক্ষণটা দেখো, অতি সামান্য আলফা কণা কি ছিল, যে পথে যাচ্ছিল সে পথেই ফিরে এসছে, বা 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি কোণে তোমার কি আছে, বেঁকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম যে পথে যাচ্ছিল সে পথে ফিরে এসছে, অথবা এই রূপে ফিরে এসছে। এখন দেখো, যেন মনে হচ্ছে কি আলফা কণাটা কি কোথাও ধাক্কা দিয়ে আবার ফিরে আসছে। এখন ধাক্কা দিয়ে সরাসরি ফিরে আসতে পারে কখন? যদি সেখানে প্রতিক্রিয়া বলটা খুব বেশি হয়। প্রতিক্রিয়া বল কখন বেশি হবে? যদি ওখানে যে কণাটা আছে সেই কণাটার ভর খুব বেশি হয়। একটা উদাহরণ দিই, দেখো, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমার সামনে দেওয়াল আছে, ওই দেওয়ালে আমি একটা ওই যে সাদা ক্রিকেট পিং পং খেলার যে বল হয়, বলটাকে ছুঁড়ে মারলাম, ওটা কি হবে, দেওয়ালে ধাক্কা খেয়ে আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু ওই দেওয়ালের সামনে যদি একটা তিরপল বা কোনো পর্দা টাঙিয়ে দিই, দেওয়াল থেকে ধরো 1 হাত দূরে একটা পর্দা টাঙিয়ে দিলাম, দিয়ে এবার পিং পং বলটা ছুঁড়ে মারছি, তাহলে কি হবে, সেটা কিন্তু আর ফিরে আসবে না, ওখানেই পড়ে যাবে। কেন? দেওয়ালটার খুব ভর বেশি, ফলে সে প্রতিক্রিয়া বল খুব বেশি দিয়েছে, তাই পিং পং বলটা ফিরে এসছে। কিন্তু পর্দাটার ক্ষেত্রে কি হচ্ছে, ভর নাই, প্রতিক্রিয়া বল খুব কম, তাই পিং পং বল ফিরে আসে না। তাহলে এখানে দেখো, এই যে ভরযুক্ত আলফা কণা যখন সোজা ফিরে এসছে, তার মানে এখানে তোমার কি আছে, নিশ্চয়ই যে কণাটা আছে সেই কণাটার কি হচ্ছে, ভর খুব বেশি। তাহলে এখানে বলতে পারি কি, ওই একই রকম পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র স্থানে
পরমাণুর যে কণা আছে তার ভরটা খুব বেশি, বা উল্টোভাবে বলতে পারি পরমাণুর সমস্ত ভর পরমাণুর মধ্যে ক্ষুদ্র স্থানে সঞ্চিত থাকে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি থার্ড পর্যবেক্ষণ থেকে, পরমাণুর সমগ্র ভর পরমাণুর মধ্যে ক্ষুদ্র স্থানে সঞ্চিত থাকে। এবার দেখ এই ক্ষুদ্র স্থানটা কোথায়? সাধারণত যেখানে তোমার পরমাণুর মধ্যে একটা পজিটিভ চার্জযুক্ত কণা ছিল সেইখানেই তোমার কি আছে, ওইখানেই পরমাণুর ভরটা তোমার কি আছে, সঞ্চিত আছে। এই যে তিনটে পর্যবেক্ষণ পেলেন, এই তিনটে পর্যবেক্ষণ থেকে তোমার কি হচ্ছে, বিজ্ঞানী রাদারফোর্ড তিনটে পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে পরমাণুর গঠনের একটা সুন্দর মডেল দিলেন, যাকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল হিসাবে জানি। কি বললাম, যেখান থেকে পরমাণুর গঠন সম্পর্কে আমাদের প্রাথমিক সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। যদিও রাদারফোর্ড মডেলের অনেক ত্রুটি আছে, তারপরে আমরা বোর মডেল পড়ব, কিন্তু পরমাণুর গঠন সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা আমরা পেয়েছিলাম রাদারফোর্ড মডেল থেকে। রাদারফোর্ড মডেল অনুযায়ী দেখো, রাদারফোর্ড মডেল অনুযায়ী রাদারফোর্ড কি বললেন, যে পরমাণুর কি হচ্ছে, অর্থাৎ পরমাণু এর দুটি অংশ, একটা হচ্ছে কি কেন্দ্রক, আরেকটা হচ্ছে তোমার কি আছে, কেন্দ্র বহির্ভূত অংশ। কেন্দ্র বহির্ভূত অংশ। প্রথম দেখো কেন্দ্রকটা কি বললেন। দেখো কেন্দ্রকটা কি, কোথা থেকে ধারণা এসছে, যে ওই যে আলফা কণাগুলো একটা জায়গা দিয়ে যখন যাচ্ছিল কিছুটা কোণে বেঁকে যাচ্ছিল, বা কি হচ্ছিল 90 ডিগ্রি তার বেশি কোণে তোমার বেঁকে যাচ্ছিল, সেখান থেকে ধারণা করলেন কি, যে পরমাণুর মধ্যে কেন্দ্রেই একটা তোমার কি আছে, কণা আছে যার ভর খুব বেশি এবং যার পজিটিভ আধান আছে। তাহলে সেখান থেকে তিনি কি বললেন, যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর পঞ্জীভূত থাকে এবং যেটা পজিটিভ আধানযুক্ত। তাহলে কি হলো, কেন্দ্রকটা কি, প্রথম কথা হচ্ছে এটা পজিটিভ আধানযুক্ত, পজিটিভ আধানের, যেখানে তোমার কি আছে, যেখানে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, যাকে আমরা কি বলি, নিউক্লিয়াস হয়েছে। এবার পজিটিভ আধানের কণা কি, এখানে থাকবে কে, প্রোটন। তাহলে এখানে নিউক্লিয়াসে কে থাকবে, প্রোটন। রাদারফোর্ড মডেল যত পর্যন্ত নিউটন আবিষ্কার হয়নি, ফলে তখন পর্যন্ত তোমার কি আছে, পরমাণুর যে ভর সেটা প্রোটনের ভরকেই কাউন্ট করা হতো। তাহলে কেন্দ্রে যে ভর জমা আছে সেটা কি, প্রোটনের ভর, এবং প্রোটনটা পজিটিভ আধানযুক্ত। এবং এই রাদারফোর্ড মডেল থেকে কি হচ্ছে, আমরা নিউক্লিয়াসের ধারণা পাই, সেই জন্য রাদারফোর্ডকে নিউক্লিয়াসের আবিষ্কর্তা রূপে ধরা হয়। কেন্দ্র বহির্ভূত অংশ, এখানে কি আছে বলছে, দেখো কেন্দ্রে বহির্ভূত অংশে কি আছে, পরমাণু নিস্তড়িত। তাহলে কেন্দ্রে আছে ধনাত্মক আধান, তাহলে ওর বাইরে কে থাকবে, অবশ্যই ঋণাত্মক আধান। তার পরিমাণটা কত হবে, কেন্দ্রে যত একক ধনাত্মক আধান আছে কেন্দ্রের বাইরে ঠিক তত এককই ঋণাত্মক আধান থাকবে। এবং সেটা কার মধ্যে থাকবে, আর কি কণা বাকি রয়ে গেছে, ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো থাকবে কেন্দ্রের বাইরে, যেখানটাকে ফাঁকা অঞ্চল বলে ধরা হচ্ছিল। কেন, কারণ ইলেকট্রন আলফা কণা তোমার কি আছে, ভর অনেক বেশি, সেই তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম। ফলে আলফা কণার সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষের ফলে আলফা কণার কোনো বিচ্যুতি হয়নি, আলফা কণা এই ইলেকট্রন অঞ্চলকে ভেদ করে সোজা বেরিয়ে যেতে পারে। তাহলে আমি কি বললাম,
যে কেন্দ্রে যত একক ধনাত্মক আধান থাকবে কেন্দ্রের বাইরে তত একক কি হবে, ঋণাত্মক আধান থাকবে। ঠিক আছে, তাহলে কেন্দ্র বহির্ভূত অংশে কে থাকবে, কেন্দ্র বহির্ভূত অংশে নেগেটিভ আধান থাকবে। সেটা কোন কণার মধ্যে থাকবে, অবশ্যই ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রনের মধ্যে। এবং এই নেগেটিভ আধানটা কি হবে, কেন্দ্রের ধনাত্মক আধানের সমপরিমাণ, কেন্দ্রের ধনাত্মক আধানের সমান। এই পর্যন্ত তো বোঝা গেল নিস্তড়িত থেকে। এরপরে দেখো রাদারফোর্ড যে কথাটা বললো সেটা খুব দারুণ ইম্পর্টেন্ট কথা, যে এই যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো এরা কিভাবে থাকে, এরা বসে থাকে কেন্দ্রের বাইরে, কেউ বসে থাকে না চুপচাপ। কেন, কারণ হচ্ছে যদি বসে থাকতো তাহলে তাকে কি করতো, নিউক্লিয়াস তাকে আকর্ষণ করে নিত, তার কাছে নিত। এরা কি করে, নিউক্লিয়াসের চারিপাশে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করে, ঠিক সৌরজগতের ন্যায়। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো তোমার কি আছে, ঘুরতে থাকে, ঠিক এখানেও তোমার কি আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার কি আছে, বৃত্তাকার পথে ঘুরে। তাহলে এখানে দেখো এই কেন্দ্রক নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি আছে, পজিটিভ আধান এবং পরমাণুর সমস্ত ভর। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার কি আছে, এর বাইরে কেন্দ্র বহির্ভূত অংশে কে থাকে, ইলেকট্রন গুলো থাকে। ইলেকট্রন গুলো কি করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথে ঘোরে। হয়েছে, এবার কোথায় কত ইলেকট্রন আছে সে সম্পর্কে কিছু বলেনি, বৃত্তাকার পথে ঘোরে। এবার এই বৃত্তাকার পথে ঘোরার সময় দেখো এদের মধ্যে কি হবে, এই কেন্দ্রের পজিটিভ আধান এবং ইলেকট্রনের ঋণাত্মক আধান, এদের মধ্যে তোমার কি আছে, একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, যাকে আমরা কি বলি, কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িতিক আকর্ষণ বল। স্থির তড়িতিক আকর্ষণ হয়েছে, স্থির তড়িতিক আকর্ষণ। তাহলে এই আকর্ষণে কি চাইবে, নিউক্লিয়াস কি চাইবে, ইলেকট্রনকে টেনে দিতে, নিজের কাছে টেনে নিতে। অপরদিকে দেখো এই ঘোরার ফলে, এই যে বৃত্তাকার পথে ঘুরছে, এর ফলে তোমার কি হবে, একটা অপকেন্দ্র বল বা কেন্দ্রাতিক বল কাজ করবে, অপকেন্দ্র বল কাজ করবে, এবং এই দুটো বল কি হবে, সমান হবে। অর্থাৎ অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল কাজ করবে। এই যে স্থির তাড়িতিক বল বা কেন্দ্র অভিমুখী যে আকর্ষণ বল, যেটা নিউক্লিয়াস দ্বারা ঘটে, আর এই অপকেন্দ্র বল, দুটো বল সমান, ফলে ইলেকট্রন গুলো কি করে, নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে। তাহলে রাদারফোর্ড মডেলটা কি হলো, রাদারফোর্ড মডেলটা হলো কি হচ্ছে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে পরমাণুর সমস্ত ভর এবং সমস্ত পজিটিভ আধান জমা থাকে, আর এই পজিটিভ আধানের সম আধান কেন্দ্রের বাইরে থাকে, যেটা ইলেকট্রনের মধ্যে থাকে, যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার কি হয়, বৃত্তাকার পথে ঘোরে। এবার দেখো এই মডেলটা দেওয়ার পরেই তোমার কি হলো, ওদিকে তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে দিয়েছে। তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কারের পর জানা গেল কোনো চার্জযুক্ত কণা যদি গতিশীল অবস্থায় থাকে, বা তার মধ্যে যদি কোনো ত্বরণ থাকে বা পরিবর্তনশীল বেগে যদি গতিশীল থাকে, তাহলে সে ক্রমশ কি হবে, চার্জ হারাতে থাকবে। খুব ভালো করে খেয়াল করবে। এটা আমরা চলে যাচ্ছি কোথায়, রাদারফোর্ড মডেলের ত্রুটিতে। ম্যাক্সওয়েল কি বলল, ম্যাক্সওয়েল বলল চার্জযুক্ত কণা, অর্থাৎ চার্জযুক্ত কণা কি হবে, বা গতিশীল বলি, গতিশীল চার্জযুক্ত কণা বা কোনো পরিবর্তিত বেগে গতিশীল চার্জযুক্ত কণা তোমার কি হবে, নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি হারাতে থাকবে। হয়েছে, নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি হারাতে থাকবে। তাহলে দেখো যেটা আমরা বলছিলাম, যে এই রকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে রকম বৃত্তাকার পথে ঘুরছে, একটা ইলেকট্রন এটা চার্জযুক্ত কণা, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তার বেগের পরিবর্তন ঘটছে,
এরকম চার্জযুক্ত কণা গতিশীল অবস্থায় থাকলে তোমার কি হবে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি হারাতে থাকবে। এখন শক্তি হারালে ইলেকট্রনের কি হবে, ইলেকট্রনের তোমার কি হবে, তার গতিবেগ হ্রাস পাবে এবং কক্ষপথের ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে এখানে দেখো ইলেকট্রনটা যদি গতিবেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে ইলেকট্রনটা কি হবে, এরকম কুণ্ডলী আকৃতি পথে আস্তে আস্তে গতিবেগ এবং ব্যাসার্ধ হ্রাস করতে করতে তোমার কি হবে, নিউক্লিয়াসের উপরে পড়বে। যেখান থেকে কি নির্দেশ করছে, যে এখানে নিউক্লিয়াসের উপরে পড়লে পরমাণুটার অস্তিত্বই থাকছে না। অর্থাৎ তাহলে এই রাদারফোর্ড মডেল কি হলো, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। তাহলে রাদারফোর্ড মডেলের ত্রুটি, প্রথম ত্রুটি কি, ভালো করে বোঝো। প্রথম ত্রুটিটা কি, পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। কেন? ম্যাক্সওয়েল বলছে চার্জযুক্ত কণা গতিশীল অবস্থায় থাকলে সে ক্রমশ শক্তি হারাতে থাকবে। ফলে এই গতিশীল ইলেকট্রনটা ক্রমশ কি হবে, তার শক্তি হারাতে হারাতে কি হচ্ছে, এইটা মনে রাখবে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি হারাতে হারাতে তার ব্যাসার্ধ কমতে থাকবে এবং গতিবেগ কমতে থাকবে, একসময় নিউক্লিয়াসের উপর এসে পড়বে। ঠিক আছে? এছাড়াও আরো অনেক ত্রুটি আছে, যেমন ইলেকট্রনগুলো কেমন ভাবে থাকবে, কোন জায়গায় থাকবে, এই সম্পর্কে কিছু বলেনি। আরেকটা দেখো, দ্বিতীয়টা, এই রকম যদি নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি হারাতে থাকে, তাহলে আমরা পরমাণু থেকে কি হচ্ছে, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত। কিন্তু আমরা পরমাণু থেকে পাই কি, পরমাণু থেকে পাই হচ্ছে কি, রেখা বর্ণালী, রেখা বর্ণালী। অর্থাৎ এই যে ইলেকট্রন যে শক্তি হারাতে থাকছে, সেই শক্তিটা কি যাবে, কোথায় যাবে, সেই শক্তিটা বর্ণালী আকারে ফিরে আসবে। যেহেতু নিরবিচ্ছিন্নভাবে শক্তি হারাচ্ছে, তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। কিন্তু আমরা পরমাণু থেকে পাই কি, বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী, রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে রাদারফোর্ড ফেলিওরটা কোথায় গেল, রাদারফোর্ড পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। হয়েছে, পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এখানে দেখো তোমাদের দুটো জিনিস আননোন জানলে, একটা হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, আর হচ্ছে তোমার কি আছে, নিরবিচ্ছিন্ন বর্ণালী। এই বর্ণালী দুটো নিয়ে আমি পরের ক্লাসে একটু আলোচনা করব, বা পরের ক্লাসটা বর্ণালী নিয়ে আলোচনা করব। তোমাদের দেখবে ক্লাসগুলো করা হবে পুরো উচ্চ মাধ্যমিক স্তরে, এবং যতটা পারা যায় ছোট ছোট ভিডিও আকারে ক্লাসগুলো তোমাদের করা হবে, যাতে তোমরা সহজে সেখান থেকে পড়াটা দেখে নিয়ে পড়াটা বুঝতে পারো। আর যদি কোনো অসুবিধা থাকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে, বা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব এই রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে।